আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 12 মার্চ ত্রয়োদশ সংসদ অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা। ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ড চালু করবে সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নতুন উচ্চতায় নেয়ার প্রত্যাশা মার্কিন রাষ্ট্রদূতের। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ ইইউর। কোনো অবস্থাতে মব ভায়োলেন্স সহ্য করা হবে না, দাবি আদায়। রাস্তা অবরোধ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করবে সরকার। ঢাকা সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ শীঘ্রই। স্থানীয় সরকার নির্বাচন জানালেন এলজিডিআর মন্ত্রী মির্জা ফখরুল। কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের কার্যালয় খোলার সুযোগ নেই। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম প্রজ্ঞাপন জারি। অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার প্রত্যাশা তাজুল ইসলামের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 12 মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। জাতীয় সংসদ সচিবালয়ে গণসংযোগ অধিশাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 72 অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে 12 মার্চ বৃহস্পতিবার বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। প্রথা অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। গত 17 ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। 12 মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা। ফ্যামিলি কার্ডের মতো পাইলট প্রকল্প আকারে কৃষক কার্ড চালু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত সব কৃষক পর্যায়ক্রমে এই কার্ড পাবেন। তবে প্রাথমিকভাবে সীমিত পরিসরে পাইলট প্রকল্পের আওতায় কার্যক্রম শুরু করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড চালুর সিদ্ধান্ত নেয় সরকার। এ বিষয়ে ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, এই কার্ড চালু হলে কৃষকদের জন্য ভর্তুকি ও বিভিন্ন সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ হবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে। আমাদের যে প্রতিশ্রুতি কৃষক কার্ড দেয়া এবং কৃষক কার্ড দেওয়ার ক্ষেত্রে যে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগেই সিদ্ধান্ত, আমরা বাস্তবায়নের জন্য আজকে প্রথম বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী করছেন। এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ধরনের সুযোগ সুবিধাই তিনি পাবেন। যেমন ধরেন, তাকে কৃষি জ্ঞান, কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা, তাকে আপনার সার, কীটনাশক, বীজ, অল কৃষি উপকরণ, যে কোনো ধরনের সহযোগিতা তাকে করা। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে চীনের প্রিমিয়ার লি কিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত। এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে এগিয়ে নেওয়া যায়, চায়না দীর্ঘদিনের বাংলাদেশের বন্ধু, এবং আপনার তো এই সম্পর্ককে ওনার প্রাইম মিনিস্টারশিপে কীভাবে এটারে আরও এগিয়ে নেওয়া যায়, কীভাবে দুই দেশের মধ্যে একটা ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কীভাবে কাজ করা যায়। দুই দেশের সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান 3 বাহিনী প্রধান। দিনের কার্য অনুযায়ী নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিল মুশফিকুর রহমানকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও প্রতিরক্ষা গোয়েন্দা মহাঅধিদপ্তর DGFI এর নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতি বিদেশি বন্ধু রাষ্ট্রগুলো দৃঢ় আস্থা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সাক্ষাৎ করতে এসে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, EU, ভারত, পাকিস্তান ও সৌদি আরব নতুন সরকারের সাথে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ঢাকার পক্ষ থেকে সবার আগে বাংলাদেশ নীতিকথা বন্ধুদের জানিয়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথাও তাদের জানানো হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। প্রায় 1 ঘণ্টা করে চলে এই বৈঠক। তবে বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত। সাক্ষাতের সময়ের কয়েকটি ছবি নিজের টুইটারে প্রকাশ করে ক্রিস্টেনসেন বলেন, 2 দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করার ব্যাপারে একসাথে কাজ করতে পেরে তিনি আনন্দিত। পরে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন EU রাষ্ট্রদূত এবং EU-ভুক্ত দেশের প্রতিনিধিরা। সাক্ষাৎ শেষে EU রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, নতুন সরকার অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে। We look forward to the putting in place of judicial reforms, of the commercial courts, of work to introduce regularity into migration management. These are all particularly important issues for us. We are looking to exploit the full potential of EU-Bangladesh relations. পরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এ পর্যন্ত যে কজন বিদেশি রাষ্ট্রদূতের সাথে কথা হয়েছে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা প্রতিটি দেশের সঙ্গে মিউচুয়ালি বেনিফিশিয়াল সম্পর্ক গড়ে তুলতে চাই। আমি যাদের সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করেছি তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি এই সরকারের প্রতি তাদের বিপুল আস্থা এবং ঘনিষ্ঠভাবে কাজ করবার প্রবল ইচ্ছা, সেটা আমরা দেখেছি। আমাদের যে সমস্ত ইস্যু আছে সম্মানজনকভাবে পারস্পরিক মর্যাদাবোধের ভিত্তিতে আমরা রিজলভ করব, যেখানে আমাদের সকলের স্বার্থ, আমাদের স্বার্থ যেখানে সুরক্ষিত হয়। নতুন সরকারের নীতি অনুযায়ী বন্ধু রাষ্ট্রগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক একপাক্ষিক নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধের হবে বলেও জানিয়েছেন ডক্টর খলিলুর রহমান। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশে কোনো অবস্থাতে মব ভায়োলেন্স করতে দেওয়া হবে না। দাবি আদায়ে রাস্তা অবরোধ কিংবা জনভোগান্তি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করা হবে। মন্ত্রী জানান, দ্রুত 2700 পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার। সেই সাথে আগামী সরকারের সময়ে দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ভেরিফিকেশন করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। সে লক্ষ্যে সচিবালয়ে বিভিন্ন বাহিনী ও দপ্তর প্রধানদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। পরে তিনি জানান, মব ভায়োলেন্সের দিন শেষ। দাবি আদায়ে রাজপথ অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। শিগগিরই নিয়োগ দেওয়া হবে 2700 পুলিশ কনস্টেবল। বাংলাদেশে মব কালচার শেষ এবং বলে যদি কোথাও হয়ে থাকে সেটা আমরা অ্যাড্রেস করব। এমন না যে আমি এখানে বলে দিলাম মব ভায়োলেন্স হয়তো কেউ করবে না, এমন তো না, কিন্তু আমাদের অ্যাকশনটা দেখতে হবে এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক, সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জামানা শেষ। 2701 জন কনস্টেবলের পদ খালি আছে, সেটা জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য
আগের বিদ্যমান প্রক্রিয়া, এটা আমরা নির্দেশ দিয়েছি, সেটা শুরু হবে। মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময় চালু হওয়া লটারিতে ওসিএসপিদের পোস্টিং বন্ধ করে যোগ্যতার ভিত্তিতে তাদের পদায়ন করা হবে। পুলিশে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে। বিধির বাইরে কোনো প্রোটোকল পুলিশ সুপাররা দিবে না। 5ই আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওই রকম আসামি করা হয়েছে। অনেক মানুষকে এইভাবে ভোগান্তিতে ফেলা হয়েছে। সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে বলেছি তাদের এই যে যথাযথ ব্যবস্থা করা। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত করা হবে। সেই সাথে আওয়ামী লীগ সরকারের সময় দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলোর ভেরিফিকেশন করা হবে। বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করা হয়েছে, সেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো আমরা আবার ভেরিফিকেশন করব রাজনৈতিক বিবেচনায়। সেই বিবেচনা যারা পেয়েছে সেগুলো বাতিল করা হবে। বিডিআর ঘটনাটা পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করবে। ভোগান্তি বন্ধে দলিল লেখকদের মতো পাসপোর্ট অফিসের বাইরে ভেন্ডরদের রেজিস্ট্রেশন দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। লিস্টেড সহায়তাকারীর ব্যবস্থা করা যায় কিনা পাসপোর্ট অফিসগুলোর বাইরে। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। ডিপার্টমেন্টে ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের গুরুত্বপূর্ণ 6 সিটি কর্পোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসক নিয়োগের ফলে নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা নেই জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের কার্যালয় খোলার সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। সকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের আগস্টে ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি জনপ্রতিনিধিদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। মেয়র ও কাউন্সিলরদের অনুপস্থিতিতে প্রশাসক দিয়ে কার্যক্রম চালাতে গিয়ে অনেকটা স্থবির হয়ে পড়ে স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। ফলে নাগরিক সেবা বঞ্চিত হয় সাধারণ মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের দায়িত্ব নেয়ার পর এবার ঢাকাসহ 6 সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে দলের 6 নেতাকে দায়িত্ব দেয়া হলো। ঢাকা দক্ষিণ সিটিতে আব্দুস সালাম, উত্তরে শফিকুল ইসলাম খান মিল্টন দায়িত্ব পেয়েছেন। এছাড়াও খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশাসক হয়েছেন শওকত হোসেন সরকার। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার। তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতৃত্বে আরো শক্তিশালী হয়ে উঠবে এবং এই সরকার, যে সরকার গঠন করা হয়েছে তার নেতৃত্বে, সেই সরকার সফল হবে বাংলাদেশকে তার ইচ্ছিত লক্ষ্যে নিয়ে যেতে। সরকার গঠনের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে বিএনপি মহাসচিব ও মন্ত্রী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব জনমনে নতুন আশার সঞ্চার করেছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কত নিয়মকানুন আছে, তো সরকারি এবং যে প্রথাগুলো আছে সেগুলো কতগুলো মেয়াদ আছে, কতগুলো মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে আমরা সরকারের তরফ থেকে একটা সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা আমরা করবো। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আইনগতভাবে দেখা হবে। আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছলে দফতরের নেতাকর্মীরা মহাসচিবকে স্বাগত জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
যারা অন্যায় করেনি তারা হয়রানির শিকার হবে না, কিন্তু প্রকৃত অপরাধীদের প্রাপ্য সাজা পেতে হবে। দায়িত্ব নিয়ে এই বার্তা দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আর বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের প্রত্যাশা, গতিশীল হবে জুলাই হত্যাযজ্ঞের বিচার। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনা চলছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে পরিবর্তনের। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন গত বৃহস্পতিবার। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি, আমরা স্বাভাবিক গতিতেই সমস্ত কর্মকাণ্ড চলমান রাখব এবং এটাই ন্যায় বিচারের দাবি। আমরা এখানে থাকি কি না থাকি সেটা বড় কথা না। সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিভিন্ন মামলার অন্যতম শীর্ষ আইনজীবী ছিলেন আমিনুল ইসলাম। দুপুর 2:30টার দিকে তিনি বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। 24-এর গণ আন্দোলনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠিত হলে ওই বছরের 5 সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান তাজুল ইসলাম। এটা স্বাভাবিক প্রক্রিয়া। রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার স্বাভাবিকভাবে তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন। এটা হচ্ছে স্বাভাবিক। আগামী টিমের প্রতি আমার শুভকামনা থাকছে। আমি চাইব বিচার স্বাভাবিক গতিতে যেন অবশ্যই চলে। প্রসিকিউশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিশেষ করে প্রসিকিউটর গাজী HM তামিমের বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগের বিষয়ে কথা বলেন বিদায়ী চিফ প্রসিকিউটর। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি এই ধরনের কথা বলে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ এইখানে ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে ট্রান্সপারেন্ট। আপনি যে কথাগুলো বললেন, যদি এরকম কিছু হয় নিশ্চয়ই আমার কাছে আসবে, তবে তখন এগুলো দেখা যাবে। বিএনপি সরকারের অধীনে বিচারের গতি কমে যাবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা চলছে তার জবাব দেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আইনের বাইরে অন্য কোনো নির্দেশনা অন্তত আমার আমলে গ্রহণযোগ্য হবে না। যারা কোনো অন্যায় করেনি তারা কোনো হয়রানির শিকার হবেন না, অন্তত প্রসিকিউশনের মাধ্যমে। কিন্তু যারা প্রকৃত অপরাধী, প্রসিকিউশনের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আমি দিতে চাই, তাদের প্রাপ্য সাজা তারা পেতে হবে। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আন্দোলনকারীদের আকাঙ্ক্ষা অনুযায়ী বিচার চলমান থাকবে বলেও জানান নয়া চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। নির্বাচনী সহিংসতায় আহত হায়দার আলীর মৃত্যুসহ ঢাকা 13 আসনে নির্বাচন নিয়ে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনের ফলাফল, কারচুপি ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে দলের মহাসচিব জালালউদ্দিন আহমদ এই দাবি জানান। তিনি বলেন, ঢাকা 13 আসনের ফলাফল বাতিল করতে হবে। রাজধানী মোহাম্মদপুর থানা এলাকায় জুলাই আন্দোলনের নেতা ইব্রাহিম খলিলের উপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করে তিনি বলেন, সারা দেশে নির্বাচনী অনিয়ম তদন্তে স্বাধীন কমিশন গঠন করতে হবে। সংবাদ সম্মেলনে মহাসচিব জালালউদ্দিন নেত্রকোনা 1, সিলেট 3, চট্টগ্রাম 5, ফরিদপুর 2, শরীয়তপুর 1, সিরাজগঞ্জ 3, মৌলভীবাজার 4 ও গাজীপুর 3 আসন সহ দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের নির্বাচনী অনিয়মের কথা তুলে ধরেন। চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা চেম্বার। সংগঠনটির সভাপতি জানিয়েছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসা পরিচালনার প্রধান বাধা চাঁদাবাজি, দুর্নীতি ও আইন শৃঙ্খলার অবনতি। রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বারের সম্মেলন কক্ষে আয়োজিত বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে নবগঠিত সরকারের নিকট DCCI এর প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর চাঁদাবাজি 20 থেকে 40% পর্যন্ত বেড়েছে। চাঁদাবাজি বন্ধ করতে না পারলে নবগঠিত সরকারের সকল লক্ষ্য বিফলে যাবে বলেও মন্তব্য করেন DCCI সভাপতি। যখনই যে সরকার আসে তখনই বলে আমরা সরকারি দলের লোক, আমাদেরকে এই চাঁদা দিতে হবে, আমাদের এই অনুষ্ঠান আছে পাড়ার, এই চাঁদা দিতে হবে, আমরা স্বাধীনতা দিবস অর্জন করব, আমাদেরকে চাঁদা দিতে হবে। তো এটা তো লজ্জারও কিছু নয়, ভয়েরও কিছু নাই ভাই। এরপরে যদি হয় আমরা ব্যবসায়িক মহল সব বন্ধ করে চলে যাব। আমাদের নির্বাচিত সরকার যে এটাকে বন্ধ না করে গেলে যত আশা এবং ওনাদের ইশতেহার সবকিছু কিন্তু বিফলে যাবে। যারা ইসলামের নামে ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ।
মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেলার প্রথম দিনই বিভিন্ন স্টলে দেখা যায় ক্রেতা দর্শনার্থীর ভিড়। পবিত্র কোরআন ও হাদিস ছাড়াও দেশে প্রকাশিত বৈচিত্র্যময় ইসলামী বই স্থান পেয়েছে স্টলগুলিতে। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে শুরু হওয়া এই মেলায় বিভিন্ন প্রকাশনীর 7টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে চাঁদ রাত পর্যন্ত। যারা উশৃঙ্খলতা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, তাদের সম্পর্কে ব্যবস্থা অবশ্যই নিতে হবে। অত্যাচারী, অবিচারকারী, জুলুমকারী, নির্যাতনকারীকে কোনো কোথায় স্থান দেওয়া হবে না। যারা ইসলামের নাম নিয়ে ধর্মে ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া হবে না। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আটলান্টিক মহাসাগর থেকে ধেয়ে আসা শক্তিশালী বোম্ব সাইক্লোন এবং একই সাথে ভয়াবহ তুষারঝড়ে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অনেক শহর। মেরিল্যান্ড থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ব্লিজার্ড ওয়ার্নিং জারি করা হয়েছে। নিউ ইয়র্ক সিটি এবং নিউ জার্সিতে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি একে 2019 সালের পর প্রথম ওল্ড স্কুল স্নো ডে হিসেবে ঘোষণা করে সব ধরনের ক্লাস বন্ধ ঘোষণা করেছেন। নিউ ইয়র্ক ছাড়াও নিউ জার্সি, ডেলওয়ার, রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসের গভর্নররা নিজ নিজ রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট এয়ার এর তথ্য মতে 5 শতাধিকের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এর সংখ্যা 15,000-এ পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার খেলার খবর। নতুন প্রতিভা অন্বেষণের জন্য ঈদের পর নতুন করে ফুটবল প্রতিযোগিতা শুরু করা হবে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ক্রীড়ামন্ত্রী আরও জানান, সকল ফেডারেশনকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সে কারণে 1 সপ্তাহের মধ্যে সকল ফেডারেশনকে বাৎসরিক ক্রীড়া ক্যালেন্ডার জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তাছাড়া সকল ক্রীড়ার খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। তাই জাতীয় দলের খেলোয়াড়দের তালিকা দ্রুতই জমা দেওয়ার নির্দেশ দেন আমিনুল হক। অনেক কাজ আছে যেগুলো আমরা রোজার ভিতরেই শেষ করতে চাই, যাতে আমরা ঈদের পরপরই যাতে এই কাজগুলো আমরা এক্সিবিশনে যেতে পারি। এবং পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টসের যে একটি কর্মপরিকল্পনা রয়েছে সেটা আমরা ঈদের পরপরই শুরু করতে চাই। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরো একবার। 12 মার্চ ত্রয়োদশ সংসদ অধিবেশন আহ্বান। রাষ্ট্রপতির স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা। ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড চালু করবে সরকার। আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত। প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে ঢাকা ওয়াশিংটন সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা মার্কিন রাষ্ট্রদূতের। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার তাগিদ ইইউর। কোনো অবস্থাতে মব ভায়োলেন্স সহ্য করা হবে না, দাবি আদায়। রাস্তায় অবরোধ করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। ভিডিআর হত্যাকাণ্ডে পুনঃতদন্ত করবে সরকার। ঢাকা সহ 6 সিটিতে প্রশাসক নিয়োগ শীঘ্রই। স্থানীয় সরকার নির্বাচন জানালেন এলজিডিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে খোলার সুযোগ নেই। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রজ্ঞাপন জারি, অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার প্রত্যাশা তাজুল ইসলামের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।